হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার শুরু করেছিলাম। আমরা ড্যানিয়েল সেল নিয়ে ডিটেলে আলোচনা করেছিলাম। আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল। মানে আগের দিন আমরা জাস্ট যেখানে শেষ করেছিলাম সেইখান থেকে আজকে শুরু করছি। ইলেকট্রোড পোটেনশিয়াল অর্থাৎ তড়িৎদ্বার বিভব। সবার আগে আমি এর ডেফিনিশনটা লিখছি, তারপর ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। তো লেখো যে when a metal is placed, metal rod লেখো rather, is placed in a solution containing its own ion, তখন কি হয়, and if reduction or oxidation reaction takes place, then a potential difference is developed. A potential difference is developed at the junction of metal rod and solution. Through formation of electrical double layer. ঠিক আছে, this potential developed is called electrode potential. ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে এই পুরো এক বোর্ড জুড়ে আমি একটা ডেফিনিশন লিখলাম। এত বড় ডেফিনিশন, মানে ডেফিনিশনটা তো এটাই, কিন্তু এটাকে মুখস্থ করার কোনো ব্যাপার নেই। ঠিক আছে, শুধু ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, রিয়ালাইজ করতে হবে। এরকম তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসবে না যে ইলেকট্রোড পোটেনশিয়ালকে ডিফাইন করো, মানে সংজ্ঞা লেখো, এরকম কোয়েশ্চেন আসে না জেনারেলি। এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার স্যাপার পড়বো আমরা আজকে। তো কী হচ্ছে যে যখন একটা মেটাল রডকে আমি তার সলিউশনের মধ্যে ডিপ করছি, কন্টেনিং ইটস ওন সলিউশন। ফর এক্সাম্পল আগের দিন আমরা করেছিলাম ZN রডকে আমরা ZnSO4 সলিউশনে ডিপ করেছিলাম, বা কপার সালফেট সলিউশনের মধ্যে কপার রডকে আমরা ডুবিয়েছিলাম। মানে যে রডটা নেব সেই মেটালের আয়ন আছে এরকম কোনো সল্টের মধ্যে, এরকম কোনো সলিউশনের মধ্যে তাকে প্লেস করতে হবে। করলে পরে কী হবে, যদি রিডাকশান বা অক্সিডেশন রিয়াকশান ঘটে, ওখানে জারণ বা বিজারণ বিক্রিয়া যদি ঘটে, যদি না ঘটে কোনো রিয়াকশান তাহলে কোনো ব্যাপার নেই, তাহলে কোনো পোটেনশিয়াল ডেভেলপ করবেই না। কিন্তু যদি রিয়াকশান হয় তাহলে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। কোথায় তৈরি হবে? ওই রড আর সলিউশন, তার যে জাংশন পয়েন্ট। আমরা আগের দিন ছবি এঁকেছিলাম, একটু মনে করার চেষ্টা করো। তো সেই পোটেনশিয়ালটাকে আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল বলছি। এবার ইলেকট্রোড পোটেনশিয়াল এই যে তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার কারণটা আমাদের বুঝতে হবে সবার আগে। এটা লিখে নিয়েছো নিশ্চয়ই। তো এই ডেফিনিশন লেখার পরে আমরা শুরুতেই যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কিভাবে তৈরি হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়ালটা। আবারও বলছি, কিভাবে তৈরি হচ্ছে হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু কনসেপ্ট আমাদের তৈরি করতেই হবে। পরবর্তীকালে আমাদের অনেক সুবিধা হবে কোয়েশ্চেন আনসার করতে গেলে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে এমসিকিউ কোয়েশ্চেন, তো মানে আমি বলছি থিওরিটিক্যাল যে এমসিকিউ কোয়েশ্চেন সেইগুলো যেখান থেকে খুশি ফর্ম করা যায়। 4টে সেন্টেন্স দিয়ে দেবে, কোন সেন্টেন্সটা ট্রু
বা কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট এরকম দিয়ে 4টে সেন্টেন্স দিয়ে দিতেই পারে। সেই সেন্টেন্সগুলো ট্রু না ফলস সেইগুলো বোঝার জন্য কিন্তু কনসেপ্টটা বুঝতে হবে। এখন যেটা আমি এখানে করতে চলেছি সেখানেও এরকম অনেক সেন্টেন্স এখানে আসবে যেগুলো কিন্তু এমসিকিউ যেখান থেকে ফর্ম করাই যাবে। তাহলে সবার আগে আমরা যেটা করছি সেটা হচ্ছে অরিজিন অফ ইলেকট্রোড পোটেনশিয়াল, কীভাবে ও তৈরি হচ্ছে। ঠিক আছে, তো কী করবো আমরা একটা ছবি আঁকি সবার আগে। এটা ধরো একটা পাত্র আছে, এখানে একটা মেটাল রড ডিপ করা হয়েছে, এটা মেটালের রড। ঠিক আছে, সো দিস ইজ রড মেটালিক। আচ্ছা, এইখানে আমি এখানে ধরো সলিউশন নিয়েছি, সলিউশনে আয়ন থাকবে নিশ্চয়ই। মেটালটা যদি এম হয় তাহলে সলিউশনে আমি আয়নের ফর্মুলা লিখছি Mn+। রাদার অন্য একটা কালি দিয়ে লিখি, Mn+। এটা হচ্ছে সলিউশনের ক্যাটায়নটা, মেটালের ক্যাটায়ন। অ্যানায়নটাও আছে এখানে, ওটা নিয়ে বেশি কথা বলছি না কারণ দরকার নেই ওটা এই মুহূর্তে। তাহলে মেটালিক রড এবং সলিউশন, এই যদি আমরা মেটালটাকে সলিউশনের মধ্যে ডিপ করি সঙ্গে সঙ্গে দুটো অপোজিট ফোর্স কাজ করা শুরু করবে। ঠিক আছে, একটা ফোর্সের নাম হচ্ছে, তাহলে আমরা কি লিখবো যে when a metal is dipped বা placed যা লিখবে in solution of its own ion, তখন কি হয়, টু অপোজিট ফোর্সেস অ্যাক্ট, দুটো অপোজিট ফোর্স এখানে কাজ করা শুরু করে। একটাকে আমরা বলি সলিউশন প্রেশার, এসপি লিখছি আমি। ঠিক আছে, সলিউশন প্রেশারটা কি? সলিউশন প্রেশার হচ্ছে মেটাল মানে যে সলিড মেটাল আছে তার একটা টেন্ডেন্সি সলিউশনের মধ্যে আয়নকে পাঠানোর একটা টেন্ডেন্সি। এটার সঙ্গে তুমি রিলেট করার চেষ্টা করো। আগের দিন আমরা Zn আর ZnSO4 বলেছিলাম, ওইখানে কী হচ্ছিল, জিঙ্ক থেকে সলিউশনে Zn2+ চলে আসছিল এবং সলিউশনে Zn2+-এর কনসেন্ট্রেশন বাড়ছিল। তো এইটা যে কারণে ঘটে সেটাই হচ্ছে সলিউশন প্রেশার। তাহলে সলিউশন প্রেশার হচ্ছে কি বলবো, ইটস আ টেন্ডেন্সি অফ মেটাল টু রিলিজ আয়ন্স ইনটু সলিউশন। মেটাল সলিউশনে আয়ন পাঠাতে চেষ্টা করবে, মেটালের মধ্যে থেকে সলিউশনে আয়নটা সলিউশনে চলে এলো। তাই যদি চলে আসে তাহলে কি হবে দেখো, সেই এবার এর কনসিকুয়েন্সটা কী হবে সেটা আমি পরে বলছি। আগে সেকেন্ড টাইপটা বলে নিচ্ছি, দুটো অপোজিট ফোর্স কাজ করছে। আর একটা হচ্ছে অসমোটিক প্রেশার। এখন অসমোটিক প্রেশার তোমরা আগের সলিউশন চ্যাপ্টারে পড়েছো ইউনিট 2-তে। এই পার্টিকুলার কেসে মানে যখন আমি একটা ইলেকট্রোড বা রড যখন আমি সলিউশনের মধ্যে দিচ্ছি তখন সেই ক্ষেত্রে অসমোটিক প্রেশার মানে এটাই যে ইট ইজ আ টেন্ডেন্সি অফ solution to release ions রিলিজ বলবো না, রাদার টু পাঠানো, সেন্ড অর পুশ আয়ন্স ইনটু দ্য মেটাল। ঠিক আছে, তাহলে দুটো অপোজিট হয়ে গেল। সলিউশন প্রেশার চাইছে সলিউশন প্রেশার হচ্ছে এটাই যে যেখানে মেটাল চাইছে সলিউশনে আয়ন পাঠাতে। অসমোটিক প্রেশার হচ্ছে কি, এই সলিউশন চাইছে আয়নটাকে মেটালের দিকে পাঠাতে। ঠিক আছে, তাহলে এইটা যদি সলিউশন প্রেশারের ডিরেকশন হয় যে মেটাল
আয়নকে এখানে পাঠাতে চাইছে, তাহলে অসমোটিক প্রেশারের জন্য সলিউশন আয়নটাকে এইবার মেটালের মধ্যে পাঠাতে চাইবে। তাহলে এই দুটো ফ্যাক্টর পরস্পরের বিপরীতমুখী। এখন এদের মধ্যে যে ডমিনেট করবে, যে ফ্যাক্টরের ভ্যালু বেশি হবে, সেই অনুযায়ী আমরা কনক্লুশনে আসতে পারবো। তাহলে এইবার আমরা কনক্লুশনটা লিখছি, যেখান থেকে কি হতে পারে, এই দুটো প্রেশারের জন্য আসলে কি হয়। ঠিক আছে, আমি এবার এখান থেকে এই একটা মুছে দিচ্ছি। একটা দুটো ঘটনা ঘটছিল, তার মধ্যে একটা ঘটনাকে আমি মুছলাম। কেন মুছলাম দেখো, এখানে সলিউশন আছে। আচ্ছা, এরপরে তিনটে কেস তৈরি হতে পারে। কেস ওয়ান হচ্ছে সলিউশন প্রেশার গ্রেটার দেন অসমোটিক প্রেশার। এবার দেখো, সলিউশন প্রেশার যদি অসমোটিক প্রেশারের থেকে বেশি হয়, তাহলে এইটা ডমিনেট করছে মানে মেটাল এবার আয়নকে রিলিজ করবে, সলিউশনের দিকে যাবে। তার মানে মেটাল থেকে আসলে কি তৈরি হবে, Mn+ তৈরি হবে, আর ইলেকট্রন লস করবে। সুতরাং এখানে কি হচ্ছে, অক্সিডেশন হচ্ছে, তাই তো। আর কি হচ্ছে এখানে, আর যেটা হচ্ছে মাস অফ মেটাল ডিক্রিজ করছে, কমে যাচ্ছে। আর কি হচ্ছে, যেহেতু অক্সিডেশন হচ্ছে, তাহলে এখানে অ্যানোড, ঠিক আছে, মেটাল অ্যাক্টস অ্যাজ অ্যানোড। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এটা আগের দিনের পড়াটা যদি ঠিকঠাক করে রেডি করো, তাহলে দেখবে এটা বুঝতে কোনো অসুবিধাই হচ্ছে না। অ্যাকচুয়ালি এগুলো আমরা আগের দিনও পড়েছি। এইবার আমি ছবিটা আরেকবার রাখছি। এখানে ধরো এরকম ছিল, এখানে মেটালটা ছিল। মেটাল থেকে যখনই এখানে আয়নটা চলে এলো, Mn+ চলে এলো, তখন মেটালে ইলেকট্রনটা ছেড়ে আসবে, ফলে মেটাল এবার নেগেটিভলি চার্জড হয়ে যাবে, তাই না। অ্যাক্টস অ্যাজ অ্যানোড আর নেগেটিভলি চার্জড, মেটাল নেগেটিভলি চার্জ, আর সলিউশনে পজিটিভ চার্জের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়ছে। এবার কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে একটা সময় আসবে যখন অনেক বেশি কনসেন্ট্রেশন হয়ে যাবে এখানে Mn+-এর, অর্থাৎ ক্যাটায়নের, তখন এই ক্যাটায়নগুলো কী হবে, এবার ইলেকট্রোডকে ঘিরে এখানে অবস্থান করতে শুরু করে দেবে। যেই ক্যাটায়নগুলো এবার ইলেকট্রোডকে ঘিরে অবস্থান করতে শুরু করে দিল, তখন কি হবে, ফার্দার আর এই প্লাসকে ভেদ করে ফার্দার আর সলিউশনে আয়নটা যেতে পারবে না, যেটা এতক্ষণ সলিউশন প্রেশারের জন্য মেটাল করছিল, আয়নটাকে পাঠাচ্ছিল সলিউশনে। এবার কিছুটা সময় পরে সেই আয়নটাকে পাঠানোর যে ফ্লোটা, সেটা বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে, কারণ এই প্লাস চার্জগুলোর কনসেন্ট্রেশন এতটাই বেড়ে গেছে যে ওরা নেগেটিভলি চার্জ ইলেকট্রোডকে ঘিরে এখানে চিপকে গেছে এর গায়ে। ফলে এইবার ফাইনালি আর পজিটিভ চার্জ যখনই এখান থেকে বেরোতে চাইছে, এরা রিপেল করছে। এবার কী হবে, একটা সময় পরে এই প্রসেসটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সিস্টেম এবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ঠিক আছে, তাহলে সেটা এখানে লিখে নিই। তাহলে 5 নম্বর হচ্ছে আফটার সাম টাইম reaction stops and equilibrium is reached. ছবিটা মুছে দিলাম। ছবিতে তোমরা নিশ্চয়ই দেখলে যে নেগেটিভলি চার্জ ইলেকট্রোডকে ঘিরে চারিদিকে পজিটিভলি চার্জড আয়ন এসে ওকে ঘিরে ধরেছে। এইটাকে আমরা বলি একটা ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার। এই যে একটা নেগেটিভ চার্জের পাশে পজিটিভ চার্জগুলো এসে দাঁড়িয়ে যাচ্ছে। যখনই এরকম চার্জ সেপারেশন হয়, ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হয়, তখনই সিস্টেমে একটা ইলেকট্রোড পোটেনশিয়াল তৈরি হয়। তো এইটা হচ্ছে ইলেকট্রোড পোটেনশিয়াল তৈরি হওয়ার একটা মানে কি বলবো, একটা টাইপ। আরেকটা টাইপ হচ্ছে উল্টোটা, যখন অসমোটিক প্রেশারটা বড় হবে। অসমোটিক প্রেশার যখন সলিউশন প্রেশারের দিকে বেশি, অসমোটিক প্রেশার বেশি মানে সলিউশন এবার চাইবে আয়নটাকে মেটালের দিকে পাঠাতে। তাহলে এবার আয়ন থেকে তৈরি হবে মেটাল, আয়নটা ইলেকট্রন গেইন করবে। ঠিক আছে, তাহলে এইটা যদি হয়, এটা যদি আমার 1 নম্বর পয়েন্ট হয়, তাহলে 2 নম্বর হচ্ছে এটা রিডাকশান, তাই তো। 3 নম্বর হচ্ছে মাস অফ ইলেকট্রোড বা মাস অফ মেটাল, যাই বলো না কেন, সেটা কমে যাবে। 4 নম্বর হচ্ছে যেহেতু রিডাকশান হচ্ছে, তাহলে মেটাল অ্যাক্টস অ্যাজ
ক্যাথোড। ঠিক আছে, ছবিটা এঁকে নিই আরেকবার। তাহলে এই ছিল আমাদের মেটালিক রড। এবার এই কেসটা, এবার এখান থেকে সলিউশন থেকে Mn প্লাস যদি এইখানে চলে যায়, কিভাবে যাবে? ও এখানে গিয়ে যদি মেটাল হতে চায় তাহলে তো ওকে ইলেকট্রন নিতে হবে। ইলেকট্রন নেবে কোত্থেকে? মেটাল থেকে নেবে। তাহলে মেটাল থেকে যদি আয়নটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে মেটালের ইলেকট্রন কমে গেল, সুতরাং মেটাল এবার হয়ে যাবে পজিটিভ চার্জ। মেটালটা পুরো পজিটিভলি চার্জ হয়ে গেল। ঠিক আছে, আর সলিউশন থেকে যেহেতু ক্যাটায়নটা চলে যাচ্ছে এখানে, তাহলে সলিউশনে অ্যানায়নের রিলেটিভ কনসেন্ট্রেশন বেড়ে গেল। তাহলে অ্যানায়নের যদি কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে সলিউশন এবার নেগেটিভ চার্জ হয়ে গেল। সেই নেগেটিভ চার্জের কনসেন্ট্রেশন বাড়তে বাড়তে যখন একটা সার্টেন ভ্যালু রিচ করবে তখন তারা এখানে এসে ঘিরে ধরবে এবং ফার্দার ক্যাটায়নগুলো আর ওদিকে যেতে পারবে না। এই অ্যানায়নের গায়ে এসেই ক্যাটায়নগুলো আটকে যাবে, এখানে এসেই সমস্ত ক্যাটায়নগুলো আটকে যাবে, আর এখান পর্যন্ত যেতে পারবে না। তাহলে ফাইনালি কী হচ্ছে, আবারও ইকুইলিব্রিয়াম চলে আসবে এবং রিয়াকশানটা স্টপ হয়ে যাবে। তাহলে 4 এটা হলো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মেটাল বা ইলেকট্রোড যাই বলো না কেন, ইলেকট্রোড ইজ নেগেটিভলি চার্জড। আর 4 নম্বর পয়েন্টটা একই, যে আফটার সাম টাইম equilibrium is reached and reaction will stop. ঠিক আছে, রিয়াকশান স্টপ হয়ে যাচ্ছে, কিন্তু যতক্ষণ রিয়াকশানটা স্টপ হয়নি, যতক্ষণ চলছিল ততক্ষণ তো এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ারটা তৈরি হয়ে গেছে, এটা বা এটা। এবার এই ইলেকট্রিক্যাল ডাবল লেয়ার তৈরি হওয়ার জন্যই এখানে একটা পোটেনশিয়ালও জেনারেট হয়ে গেছে। কিন্তু রিয়াকশান যখন বন্ধ হয়ে গেল, এইবার যদি আমরা আবার রিয়াকশানটাকে চালু করতে চাই তাহলে আমাদের দুটো কাজ করতে হবে। এক হচ্ছে, এটা হচ্ছে ধরো এটা তো এখন ক্যাথোড হিসেবে কাজ করছিল যেহেতু এটা পজিটিভলি চার্জ, আর যদি এদিকে একটা অ্যানোড থাকে তাহলে ওদেরকে এক্সটার্নালি একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে জুড়তে হবে। ঠিক আছে, আবার ছবিটা আঁকছি আর একবার বাঁদিকে দেখ, এটা মুছে দিয়ে যাবে। ছবিটা আঁকলে কী হবে আমার বলতে সুবিধা হবে। তো এটা ছিল যেখানে সলিউশন প্রেশার গ্রেটার দেন, এটা হচ্ছে অসমোটিক প্রেশার, আর এখানে সলিউশন প্রেশার গ্রেটার দেন অসমোটিক প্রেশার। তো নেগেটিভ চার্জ হয়েছিল। এবার একটা সময় কি হলো, একটা সময় ইকুইলিব্রিয়াম চলে এলো এবং রিয়াকশান বন্ধ হয়ে গেল। এবার যদি আমাকে রিয়াকশানটা আবার চালু করতে হয় তাহলে দুটো কাজ করতে হবে। এক হচ্ছে এদেরকে জুড়ে দিতে হবে, যেহেতু এখানে ইলেকট্রন বেশি, হাই পোটেনশিয়াল, এটা লো পোটেনশিয়াল, তাহলে এবার ইলেকট্রনের ফ্লো হবে এদিকে। ইলেকট্রনের ফ্লো চালু হয়ে গেল মেটাল টু মেটাল, কিন্তু এখানে তো সলিউশন পজিটিভলি চার্জড আর এখানে সলিউশন নেগেটিভলি চার্জড। তাহলে সলিউশনগুলোকে যদি নিউট্রালাইজ করতে হয় তার জন্য আমরা কী ব্যবহার করি? তার জন্য আমরা ব্যবহার করি সল্ট ব্রিজ। তো এই যেই আমরা সল্ট ব্রিজ দিয়ে দিলাম আর কন্ডাক্টিং ওয়্যার দিয়ে দিলাম এক্সটার্নাল সার্কিটে, এইবার যে দুটো আলাদা আলাদা পাত্রের রিয়াকশানগুলো আলাদা আলাদাভাবে বন্ধ হয়ে গেছিলো সেগুলো আবারও চালু হয়ে গেল এবং ফাইনালি আমরা টোটাল গ্যালভানিক সেল পেয়ে গেলাম। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রোড পোটেনশিয়ালের মানে অরিজিন আর কি, এইভাবে তৈরি হয়। কেস 3 হচ্ছে যখন অসমোটিক প্রেশার আর সলিউশন প্রেশার ইকুয়াল হয়ে গেল। এইবার কী হবে? এবার কিছুই হবে না। তাহলে দুজনেরই অসমোটিক আর সলিউশন প্রেশার দুটোই সমান, মানে মেটাল যে রেটে আয়নকে পাঠাতে চাইবে, সলিউশনে পাঠাতে চাইবে আয়নকে, একই রেটে সলিউশনও মেটালে আয়ন পাঠাতে চাইবে। সুতরাং দুটোকে নিউট্রালাইজ করে দেবে এবং কোনো ফ্লো অফ আয়ন হবেই না। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব যে নো নেট ফ্লো অফ আয়ন। 2 নম্বর হচ্ছে, তাহলে ফ্লো যদি না হয় তাহলে কি হবে? তাহলে ইলেকট্রোডে কোনো রিয়াকশান হচ্ছে না, তো তাহলে দিস টাইপ অফ ইলেকট্রোডস আর কল্ড, কি বলা হয় এদেরকে বলা হয় ইনার্ট ইলেকট্রোড, নিষ্ক্রিয় তড়িৎদ্বার। এক্সাম্পল খুব কমনলি আমরা যেগুলো ইউজ করি, এক হচ্ছে প্ল্যাটিনাম ইলেকট্রোড, 2 হচ্ছে গ্রাফাইট ইলেকট্রোড। এই দুটো হচ্ছে এমন ইলেকট্রোড যেখানে অসমোটিক আর সলিউশন প্রেশার সমান। ঠিক আছে,
দেখো এখান থেকে অনেক কিছু কিন্তু মানে আলটিমেটলি অনেক কিছু নতুন নতুন আমরা ইনফরমেশান জানতে পারছি। এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন ফর্ম করা কোনো ব্যাপারই নয়। তো হয়ে গেল এটা সেকেন্ড টাইপ। থার্ড হচ্ছে এর থার্ড আর কি লিখতে পারি, এর থার্ড হচ্ছে ইনার্ট ইলেকট্রোডস, inert electrodes only sends electrons বা only carries লেখো, থাক এটাই থাক, through conducting ওয়্যার। ইনার্ট ইলেকট্রোডের একটাই কাজ, আমরা একটু পরেই পড়বো কখন আমরা ইনার্ট ইলেকট্রোড ব্যবহার করব কখন করব না। ইলেকট্রোড মানে সেটা একটা সলিড কিছু হতে হবে, সলিড মেটালিক হতে হবে, মেটাল বা অ্যালয় যাই হোক না কেন সলিড হতে হবে। কিন্তু যদি আমাদের সিস্টেম হয় হাইড্রোজেন আর H+ আয়ন, তাই না, হাইড্রোজেন ইলেকট্রোড যখন হবে তখন হাইড্রোজেন তো গ্যাস দিয়ে তো আর ইলেকট্রোড বানানো যাবে না, তখন আমরা এই ধরনের কিছু ইনার্ট ইলেকট্রোড ব্যবহার করি। এবার সেই ক্ষেত্রে প্ল্যাটিনামের কাজ হচ্ছে এটাই যে যখন অ্যানোডে অক্সিডেশন হচ্ছে, ইলেকট্রন তৈরি হচ্ছে, ইলেকট্রনটাকে খালি তার দিয়ে ক্যাথোডে পাঠিয়ে দেওয়া, এইটুকুই কাজ। সেই জন্য এটা এখানে লিখলাম। কিন্তু এর আগে যে কেসগুলো দেখলাম সেইখানে ইলেকট্রনকে তো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে পাঠাবেই, ইলেকট্রোডটা মানে অ্যানোডটা, সে তো ইলেকট্রন তো পাঠাবেই, প্লাস আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে ওর নিজের একটা রিয়াকশান হবে। ওখানে ইলেকট্রোডগুলো ইনার্ট নয়, ওগুলো অ্যাক্টিভ ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে ইনার্ট ইলেকট্রোড একটাই কাজ করে, খালি ইলেকট্রন ট্রান্সফার করে, আর কিছু না। এবার হচ্ছে টাইপস অফ ইলেকট্রোড পোটেনশিয়াল, টাইপস অফ ইলেকট্রোড পোটেনশিয়াল বা ইপি। ইলেকট্রোড পোটেনশিয়াল দু রকমের হচ্ছে, একটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল এটা কি জিনিস? ইট অ্যারাইজেস ডিউ টু অক্সিডেশন রিয়াকশন, ইট অ্যারাইজেস ডিউ টু অক্সিডেশন রিয়াকশন, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ ইন কেস 1, আমরা যেখানে কেস 1 পড়লাম না, সলিউশন প্রেশার বেশি ছিল, ওখানে আসলে কি হচ্ছিল, সলিউশন আয়নকে পাঠাচ্ছিল কোথায়, মেটাল আয়নকে পাঠাচ্ছিল কোথায়, সলিউশনের মধ্যে। তাহলে মেটাল থেকে আয়ন সলিউশনে যাচ্ছিল এবং ইলেকট্রন রিলিজ করছিল। তাহলে যখন অক্সিডেশন রিয়াকশন হবে তখন সেই ইলেকট্রোডে যতটা পোটেনশিয়াল তৈরি হবে সেটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল। অক্সিডেশন পোটেনশিয়ালের সিম্বল হচ্ছে এরকম, ই লিখি আমরা বড় হাতের একটা ক্যাপিটাল ই। এবার এম থেকে এম প্লাস তৈরি হচ্ছে, অক্সিডেশন মানে এম থেকে এম প্লাস, তাহলে এমটাকে আগে লিখবো সাফিক্সে স্ল্যাশ দিয়ে এম এন প্লাস, এটা হচ্ছে এর সিম্বল, ঠিক আছে। এই সিম্বলটা দেখে আমাদেরকে আসলে চিনতে হয় যে এই যে পোটেনশিয়ালটা দেওয়া আছে এটা অক্সিডেশন পোটেনশিয়াল। ধরো এখানে পাশে ইকুয়াল টু দিয়ে লেখা থাকলো 0.5 ভোল্ট, তাহলে এই যে 0.5 ভোল্ট এটা এই এম প্লাস সিস্টেমের অক্সিডেশন পোটেনশিয়াল না রিডাকশান পোটেনশিয়াল, সেইটা চিনতে হয় এই সাফিক্সটা দেখে। হ্যাঁ, এই এম থেকে এম প্লাস হচ্ছে মানে অক্সিডেশন হচ্ছে, সুতরাং এটা হচ্ছে অক্সিডেশন পোটেনশিয়াল। আর এর ভ্যালু যদি 0.5 হয় তাহলে আমরা বলবো যে এই সিস্টেমের অক্সিডেশন পোটেনশিয়াল হচ্ছে 0.5 ভোল্ট, ঠিক আছে। আর এটা যদি অক্সিডেশন হয় তাহলে 2 নম্বর হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল। তাহলে 2 নম্বর হচ্ছে রিডাকশান পোটেনশিয়াল কখন তৈরি হয়, ইট অ্যারাইজেস ডিউ টু কি লিখবো, রিডাকশান রিয়াকশান। অ্যাজ ইন কেস 2 যেখানে অসমোটিকটার ভ্যালু বেশি ছিল সেখানে রিডাকশান হচ্ছিল, সুতরাং এই রিয়াকশানে জাস্ট দেখো খুব ভালো করে লক্ষ্য করো, যখন এই সেম সিস্টেম তো এম আর এম এন প্লাস মেটাল আর তার আয়ন, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তা এটা যদি অক্সিডেশন রিয়াকশান হয় তাহলে এর জাস্ট অপোজিট রিয়াকশানটাই হচ্ছে রিডাকশান রিয়াকশান। আমরা কী করবো, জাস্ট এই ডান দিকেরগুলোকে তুলে বাদিকে বসিয়ে দেবো আর বাদিকেরগুলোকে নিয়ে ডান দিকে বসিয়ে দেবো, মানে এটা জাস্ট একটা মিরর ইমেজ আর কি। তো দেখো সেটাই হচ্ছে, তাহলে এখানে কী লিখবো আমরা, এম এন প্লাস প্লাস এন ইলেকট্রন
থেকে তৈরি হয়ে গেল মেটাল। তাহলে এটা যদি রিডাকশান হয় তাহলে সিম্বল আমরা কি লিখব? দেখো এম এন প্লাস থেকে তৈরি হচ্ছে এম, তাহলে প্রথমে আমরা লিখব এম এন প্লাস, তারপরে স্ল্যাশ দিয়ে লিখব এম। তাহলে যদি আগে ক্যাটায়ন থাকে পরে মেটাল থাকে তাহলে বুঝতে পারো ওটা রিডাকশান পোটেনশিয়াল, আর আগেই যদি মেটাল থাকে পরে ক্যাটায়ন থাকে তাহলে হয়ে যাবে ওটা অক্সিডেশন পোটেনশিয়াল। ঠিক আছে, মোট কথা এই সাফিক্সে যে দুটো জিনিস আছে তার মধ্যে তুমি সবসময় এটা ভাববে যে প্রথমটা থেকে দ্বিতীয়টা তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, রিডাকশান না অক্সিডেশন। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা তৈরি করতে গেলে এখানে ইলেকট্রন গেইন করছে মানে রিডাকশান, সুতরাং দিস ইজ সিম্বল অফ রিডাকশান পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এটাকে সংক্ষেপে এসইপি বলা হয়, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। স্ট্যান্ডার্ড মানে বুঝতেই পারছো, থার্মোডাইনামিক্সে পড়েছো, গ্যাস চ্যাপ্টারে পড়েছো। স্ট্যান্ডার্ড স্টেট মানে আমরা বিভিন্ন কন্ডিশনে মানে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম আলাদা আলাদা করে কন্ডিশন ডিফাইন করি। তো আমরা যে সলিউশনটা নিয়েছি এখানে, সলিউশনের কনসেন্ট্রেশন হতে হবে 1 মোলার, যে সলিউশনে আমি মেটালটাকে প্লেস করেছি। যদি গ্যাস ইলেকট্রোড হয় তাহলে গ্যাসের 1 বার প্রেশার হতে হবে, সেই গ্যাসের প্রেশারটা 1 বার এতে মেনটেন করতে হবে। আর টেম্পারেচার যদি কিছু বলা থাকে তো সেটাই টেম্পারেচার, আর যদি কিছু বলা না থাকে তাহলে আমরা জেনারেলি 298 কেলভিন অর 25 ডিগ্রি সি রাখি। এবার এই কন্ডিশনে যদি আমি পোটেনশিয়াল মেজার করি, ইলেকট্রোড পোটেনশিয়াল, তাহলে যা ভ্যালু পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। কেন? কারণ এই স্ট্যান্ডার্ড স্টেটে আমরা ওটাকে মেজার করেছি। স্ট্যান্ডার্ড স্টেট বলতে সলিউশনের কনসেন্ট্রেশন আমরা 1 মোলার নিয়েছি, যদি মেটাল আর মেটালের সলিউশন এই যদি ইলেকট্রোডটা হয়, আর যদি গ্যাসিয়াস ইলেকট্রোড হয় তাহলে সেই গ্যাসের প্রেশারটাও আমরা মেনটেন করেছি 1 বারে। আগে এটাকে কোনো কোনো বইতে 1 ATM লেখা থাকতে পারে, আগে 1 ATM বলা হতো, এখন ইউপিএসসি এটাকে স্ট্রিক্টলি 1 বার এইভাবে ডিফাইন করেছে। তো যাই হোক, তো এবার ধরো আমরা এরপর পড়বো যে কী কী বিষয়ের উপর আলটিমেটলি ডিপেন্ড করে। হ্যাঁ, তো ওটা একটু লিখে নাও এখানে, তাহলে সুবিধা হবে অ্যাকচুয়ালি। ইলেকট্রোড পোটেনশিয়াল ডিপেন্ডস আপন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে? এক হচ্ছে কনসেন্ট্রেশন, 2 হচ্ছে টেম্পারেচার, নেচার অফ ইলেকট্রোড, তার মধ্যে আমাদের মেইন দুটো ফ্যাক্টর হচ্ছে এই দুটো আর কি। এটা আমাদের হাতে নেই, এটা নেচার অফ ইলেকট্রোড। আমরা খালি এইগুলোকে কন্ট্রোল করতে পারি, কনসেন্ট্রেশন বাড়াতে কমাতে পারি, টেম্পারেচার বাড়াতে কমাতে পারি, ইলেকট্রোডের নেচার তো আমরা চেঞ্জ করতে পারি না। সুতরাং আমরা জাস্ট এই দুটো পয়েন্টে ফোকাস করবো। এইবার দেখো, কনসেন্ট্রেশনটাকে আমি ফিক্স করে দিয়েছি, কনসেন্ট্রেশন বা যদি গ্যাস হয় তাহলে তার প্রেশার, পার্শিয়াল প্রেশার, আর টেম্পারেচারকে ফিক্স করে দিয়েছি। এইবার এইটাকে যখন আমি ফিক্সড করলাম একটা এই পার্টিকুলার 1 মোলার বা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, এই টেম্পারেচারে যা ভ্যালু হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। অন্য যে কোনো কন্ডিশনে আমরা মেজার করতে পারি, টেম্পারেচার 25 থেকে 50 করে দিতে পারি, 1 মোলার থেকে 5 মোলার, 0.5 মোলার করে দিতে পারি, তখন আমরা ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা আলাদা পাবো। ঠিক আছে, সেই জন্য একটা পার্টিকুলার বা একটা স্ট্যান্ডার্ড একটা কন্ডিশন ডিফাইন করতে হয়, যে কন্ডিশনে সবাইকে রেখে আমরা কি করতে পারি, বিভিন্ন ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে কম্পেয়ার করতে পারি। যখন দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন হবে তখন তাদেরকে একই কন্ডিশনে রাখতে হবে, একই এনভায়রনমেন্টে রাখতে হবে, তা না হলে তো কম্পেয়ার করা যাবে না। সুতরাং কার পোটেনশিয়াল মানে ইলেকট্রোড পোটেনশিয়াল কার থেকে বেশি বা কম, এইটা সঠিক ধারণা পাওয়ার জন্য আমাদের এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটাকে মাথায় রাখতেই হবে। ঠিক আছে, একটা জিনিস মনে করো, দেখো যে ধরো বলা হচ্ছে যে দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে যে এ খুব ভালো অঙ্ক টঙ্ক করতে পারে কিন্তু ওই ছেলেটা একদমই পারে না। দেখা গেল যে পারে না সে ক্লাস 5-এ পড়ে, আর যাকে পারে বলে বলা হচ্ছে সে ক্লাস 10-এ পড়ে। তাহলে ওদের মধ্যে কম্প্যারিজনটা তো কী বলবো, মানে ওটা তো ঠিক জাস্টিফাইড নয়, তাই না? তাই জন্য কম্প্যারিজন যখন করতেই হবে যে কোনো দুটো সিস্টেমের, তাদেরকে একই কন্ডিশনে রাখতে হবে। তাহলে এইবার কিছু ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্টস, মানে রিগার্ডিং স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। এটাকে তোমরা নোট বলে লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট এগুলো। 1 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু IUPAC
আচ্ছা, একটা জিনিস আমি মেনশন করিনি, এটা লিখতে গিয়ে ওটা মনে পড়লো, ওটা না বললে এটা আর হবে না। সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল পড়লাম, এটাও দু রকমের হয়। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল নিশ্চয়ই দু রকমেরই হবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল, তাই তো? ইলেকট্রোড পোটেনশিয়াল যদি দু রকমের হয় তাহলে এটা তো ইলেকট্রোড পোটেনশিয়ালই, শুধুমাত্র একটা স্পেসিফিক কন্ডিশনে, তাহলে সেটাও দু রকমই হতে পারে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল এবং স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। এবার ধরো যে রিঅ্যাকশনটা আমরা করছিলাম আর কি, যখন অক্সিডেশন হচ্ছিল এম থেকে এম এন প্লাস তৈরি হচ্ছিল, আর যখন রিডাকশান হচ্ছিল তখন উল্টোটাই হচ্ছিল, এখানকার প্রোডাক্টই এদিককার রিঅ্যাক্ট্যান্ট। এখন যখন আমি এখানে বলছিলাম যে এর সিম্বল ইলেকট্রোড পোটেনশিয়ালের সিম্বল, তখন আমি বলছিলাম যে এম থেকে এম প্লাস তৈরি হচ্ছে তাই এম প্লাস, আর এখানে ক্যাটায়ন থেকে মেটাল তৈরি হচ্ছে তাই সিম্বল হচ্ছে আগে ক্যাটায়ন পরে মেটাল। এটা ছিল ইলেকট্রোড পোটেনশিয়ালের জন্য, এটা ছিল সিম্বল, মানে শুধুমাত্র অক্সিডেশন পোটেনশিয়ালের সিম্বল হচ্ছে এটা, আর শুধুমাত্রই রিডাকশান পোটেনশিয়ালের সিম্বল হচ্ছে এটা। কিন্তু যখনই অক্সিডেশন পোটেনশিয়াল বা রিডাকশান পোটেনশিয়াল আগে একটা এস চলে এলো, স্ট্যান্ডার্ড চলে এলো, স্ট্যান্ডার্ড স্টেটকে ডিফাইন করতে গিয়ে এদের পাওয়ারে একটা জিরো বসাতে হয়। আমরা বলি E0 mm প্লাস বা E0 mm প্লাস, E0 বা E0 যাই বলো না কেন তুমি সেটাই হবে। তাহলে আমাদেরকে আবারও বলছি যে এই জিরোটা দেখে বুঝতে হবে যে এটা স্ট্যান্ডার্ড স্টেট, আর কোনটা আগে কোনটা পরে আছে সেইটা দেখে আমাকে ডিসাইড করতে হবে যে এটা অক্সিডেশন পোটেনশিয়াল নাকি রিডাকশান পোটেনশিয়াল। ঠিক আছে, এইবার আমি ওই নোটটাতে আসছি। এইবার নোট হচ্ছে 1 নম্বর, অ্যাকর্ডিং টু IUPAC স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল। ঠিক আছে, ইফ নট মেনশনড, না ইফ নট মেনশন লেখার দরকার নেই, এটাই মানে। ব্যাপার হচ্ছে ধরো একটা কোয়েশ্চেনে তোমাকে বললো যে একটা রিঅ্যাকশান দিয়ে দিল বা একটা ইলেকট্রোডের নামই বলে দিল, জিঙ্ক 2+ সলিউশনে ডোবানো হয়েছে, এই যে ইলেকট্রোড তৈরি হলো এখানে Zn2+ সিস্টেম, এই সিস্টেমের ইলেকট্রোড পোটেনশিয়াল হচ্ছে x ভোল্ট। ইলেকট্রোড পোটেনশিয়াল বললো, অক্সিডেশন পোটেনশিয়াল নাকি রিডাকশান পোটেনশিয়াল সেটা বললো না, তখন আমাদেরকে ধরে নিতেই হবে যে ওটা রিডাকশান পোটেনশিয়ালের কথাই বলছে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে ফর আ সেম সিস্টেম, একটা সেম সিস্টেমের জন্য, একটাই পার্টিকুলার সিস্টেমের জন্য ওর স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল আর স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালুটা সেম হয়, শুধু একটা নেগেটিভ সাইন চলে আসে। ঠিক আছে, বা উল্টোটা, স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অফ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল। ঠিক আছে, একটা এক্সাম্পল দিই সুবিধা হবে বুঝতে। ধরো Zn2+ কনভার্ট হয়েছে, তাহলে এটা কী রিয়াকশান হয়েছে? অক্সিডেশন। তাহলে এই অক্সিডেশন রিয়াকশানের জন্য পোটেনশিয়াল যতটা ডেভেলপ করবে সেটাকে আমরা কী বলবো? অক্সিডেশন পোটেনশিয়াল। এবার ধরা যাক এটা স্ট্যান্ডার্ড স্টেটে করা হয়েছে, তাহলে দেখা যাবে যে স্ট্যান্ডার্ড মানে E0 আর আগে Zn আছে, অক্সিডেশন রিয়াকশান যেহেতু, এটার ভ্যালু আমরা দেখব +0.76 ভোল্ট হয় এক্সপেরিমেন্টালি মেজার করলে। তাই যদি হয়, অর্থাৎ Zn2+ সিস্টেমের যদি স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল যদি +0.76 ভোল্ট হয়, তাহলে যখন এই সিস্টেমেই যখন উল্টো রিয়াকশানটা হবে, অর্থাৎ এই সিস্টেমে যখন এই পার্টিকুলার রিয়াকশানটা হবে, এই পার্টিকুলার রিয়াকশানটা হওয়া মানে কি? মানে হচ্ছে রিডাকশান হওয়া। আর রিডাকশান কোথায় হয়? ক্যাথোডে হয়। তাহলে প্রথম রিয়াকশান যেখানে লিখেছি আমি, এইখানে সিস্টেমটা অ্যানোড হিসাবে কাজ করবে, আর এইখানে সিস্টেমটা ক্যাথোড হিসাবে কাজ করবে। দুটো ডিফারেন্ট আলাদা আলাদা সিচুয়েশান কিন্তু। ঠিক আছে, একটা ইলেকট্রোডকে আমি কখন ক্যাথোড বা কখন অ্যানোড হিসাবে কাজ করাতে পারবো ওকে দিয়ে, সেই সমস্ত আমরা আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি আর কি। তো যখন জিঙ্ক 2+ সিস্টেমটা অ্যানোড হিসেবে কাজ করবে, অর্থাৎ অক্সিডেশন হবে, তখন যদি অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু +0.76 হয়, তাহলে রিডাকশান হওয়ার সময় Zn2+/Zn এইটার ভ্যালু হবে -0.76 ভোল্ট। ঠিক আছে, এটা হচ্ছে এই 2 নম্বর এইটার বক্তব্য আর কি।
আর থার্ডটা অ্যাকচুয়ালি এই ফার্স্ট পয়েন্টেরই এক্সটেনশন। যেহেতু আইইউপিএসসি বলেছে যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল মানে স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল, তাই জন্য উই উইল ইউজ only standard reduction potential value during solving numericals. নিউমেরিক্যালগুলো যখন আমরা সলভ করব তখন আমরা শুধুমাত্রই স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু ব্যবহার করব। ঠিক আছে, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো, খুব ভালো করে মন দিয়ে শুনবে। ধরো একটা রিয়াকশান দেওয়া আছে, দেওয়া আছে এবং বলা হয়েছে সেখানে কিছু ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া আছে। সেখানে জিঙ্ক আর জিঙ্ক 2+ সিস্টেমের ভ্যালুটা এরকমভাবে দেওয়া আছে যে এইটা হচ্ছে গিভেন ভ্যালু। এখন এটা দেখেই আমাকে সঙ্গে সঙ্গে চিনতে হবে যেহেতু এখানে জিঙ্ক আগে জিঙ্ক 2+ পরে মানে অক্সিডেশন হচ্ছে, সুতরাং এটা অক্সিডেশন পোটেনশিয়াল। আমরা কি বলছি, নিউমেরিক্যাল সলভ করার জন্য আমরা কেবলমাত্র রিডাকশান পোটেনশিয়াল ব্যবহার করব। তাহলে যেই এই ভ্যালুটা দেওয়া থাকবে আমরা সঙ্গে সঙ্গে ওর সাইন চেঞ্জ করে রিডাকশান পোটেনশিয়াল কত হচ্ছে সেটা বুঝে নেব। এইবার এই মাইনাসওয়ালা যে ভ্যালুটা এইটাকে আমরা এবার আমাদের যে ফর্মুলা সেই ফর্মুলায় আমরা পুট করব। ঠিক আছে, অক্সিডেশন পোটেনশিয়ালকে আমরা কোনো মতেই ফর্মুলায় পুট করব না, করা যেতে পারে কিন্তু করলে কী হবে, এই প্লাস মাইনাসের গণ্ডগোল হয়ে যাবে। এই গণ্ডগোলটা এড়ানোর জন্যই আইইউপিএসসি রেকমেন্ড করেছে যে শুধুমাত্রই আমরা রিডাকশান পোটেনশিয়াল ভ্যালুগুলো নিয়েই যাতে কাজ করি। ঠিক আছে, আর একটা এখানে ফোর্থ একটা পয়েন্ট বলার আছে, এটা মুছে আগে। ফোর্থ পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটাও অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যেগুলো নয় সেগুলো সিলেবাসেই নেই আর কি, সিলেবাসে যা আছে সবই ইম্পর্টেন্ট। ফোর্থ পয়েন্টটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল ইজ অ্যান ইন্টেন্সিভ প্রপার্টি। শোনা শোনা লাগছে নামটা? ইন্টেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা সিস্টেমের এমন একটা প্রপার্টি যেটা মাস ইন্ডিপেন্ডেন্ট, কতটা মাস আছে তার উপর ডিপেন্ড করে না। তাহলে এটার মানে হচ্ছে মাস ইন্ডিপেন্ডেন্ট, হেন্স সেই কারণে কি হয়, independent of stoichiometric coefficient of a reaction। ঠিক আছে, মানে কি উপরে লিখছি আমি মানেটা, Zn থেকে যখন Zn 2+ হচ্ছে অর্থাৎ অক্সিডেশন যখন হচ্ছে তখন অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু হচ্ছে প্লাস 0.76 ভোল্ট। এখানে একটা কথা উল্লেখ করি, আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে যখনই কোনো ইকুয়েশান লিখব, ইকুয়েশান লিখেই কমা দিয়ে তার পাশে ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা লেখা অভ্যেস করতে হবে। এটা খুব একটা ভালো অভ্যেস হবে, আদারওয়াইজ অঙ্ক করার সময় অনেক জটিলতা তৈরি হবে। তো যখনই আমরা কোনো ইকুয়েশান লিখব তখনই তার পাশে তার ইলেকট্রোড পোটেনশিয়ালের ভ্যালুটা বা ভ্যালু যদি না জানি সিম্বলটা অন্তত লিখে রাখবো। এবার দেখো, যদি এখানে Zn এর বদলে আমরা 4খানা Zn নিই আর 4টে Zn 2+ তৈরি করি, তাহলে জিঙ্কের কী হলো, মাস বেড়ে গেল তো, 8 ইলেকট্রন হয়ে যাবে। সেক্ষেত্রেও হচ্ছে আমরা এই পোটেনশিয়ালের ভ্যালুটাকে কিন্তু 4 দিয়ে মাল্টিপ্লাই করব না, মাস ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ না, ইন্টেন্সিভ প্রপার্টি, সেজন্য এটাও 0.76 ভোল্ট হবে। এটাই হচ্ছে এই পার্টিকুলার পয়েন্টটার বক্তব্য যে রিয়াকশান যত বেশি হোক বা কম হোক, যাই হোক না কেন, যদি এটা মাস ডিপেন্ডেন্ট হতো তাহলে যত বেশি জিঙ্ক সলিউশনে আসতো, মানে যত বেশি টাইম ধরে রিয়াকশান চলতো তত তো পোটেনশিয়াল ভ্যালু বাড়তে থাকতো, কিন্তু সেটা হয় না। ঠিক আছে, যেহেতু ইন্টেন্সিভ প্রপার্টি তো এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টের উপরে ভ্যালু ডিপেন্ড করবেই না, এখানে যা খুশি স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট হতে পারে। ঠিক আছে, সেল পোটেনশিয়ালকে ই সেল এইভাবে ডিনোট করা হয়। সেল পোটেনশিয়ালের ক্ষেত্রেও আমরা স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল বের করতে পারি। মানে ই সেলের ফর্মুলাটা হচ্ছে এরকম,
ই অফ ক্যাথোড মাইনাস ই অফ অ্যানোড। আচ্ছা প্রথমবার আমি পুরোটাই লিখি ক্যাথোড, অথবা অনেক সময় এরকমও লেখা হয় ই সেল মানে ই আর মাইনাস ই এল, এরকম কোনো বইতে নোটেশন থাকে। আর মানে কি? আর মানে রাইট হ্যান্ড সাইড। আমরা ড্যানিয়েল সেল পড়ার সময় বলেছিলাম যে ওই ছবিটা পুরো মনে রাখতে হবে আমাদেরকে, যে রাইট হ্যান্ড সাইডে কে থাকবে ক্যাথোড আর লেফট হ্যান্ড সাইডে কে থাকবে অ্যানোড। তাই আর মানে হচ্ছে ক্যাথোড, এল মানে হচ্ছে অ্যানোড। এই ক্ষেত্রে আমি বলেছিলাম আগে বলেছিলাম বোধহয় যে একটা শর্টকাট ট্রিক বলবো যে অ্যানোড কোন দিকে বা ক্যাথোড কোন দিকে সেইটা মনে রাখার জন্য। তো সেই ট্রিকটা হচ্ছে, দেখো আমি লিখে দিচ্ছি এখানে, আগের ভিডিওতে আমি বলতে ভুলে গেছিলাম। লোন, এটা আমরা মনে রাখবো, LOAN। এটা মনে থাকলেই আমরা এটা মনে রাখতে পারবো যে ক্যাথোড কোন দিকে অ্যানোড কোন দিকে। দেখো এল ফর লেফট, মানে বাঁদিকের যে কন্টেনার, বাঁদিকের যে পাত্রটা সেটা, সেখানে অক্সিডেশন রিয়াকশান হবে। লেফট যে ইলেকট্রোড, লেফট হ্যান্ড ইলেকট্রোড, সেখানে অক্সিডেশন হয়। অ্যান্ড এ ফর অ্যানোড, সেটা হচ্ছে অ্যানোড, লেফট হ্যান্ডে অ্যানোড থাকবে, আর অ্যানোড হচ্ছে নেগেটিভলি চার্জড, অ্যানোডের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে এইটা যদি মনে থাকে তাহলে ডান দিকেরগুলো অটোমেটিক্যালি জাস্ট উল্টো করে দিলেই হবে। তাহলে রাইট হ্যান্ড সাইডে থাকবে যে তার হবে রিডাকশান, সে হবে ক্যাথোড এবং সে হবে পজিটিভলি চার্জ। ওইটা আর এরকমভাবে ছোটো অক্ষরে মানে আর সি পি দরকার নেই লেখার। এইটা মনে থাকলেই বাকি পুরোটা মনে থাকবে। ঠিক আছে, এখন এটা মুছে দিচ্ছি আমি। তাহলে ই সেলের ক্ষেত্রে আমরা কি করব, এবার যদি আমরা ক্যাথোড এবং অ্যানোডের এই যে ইলেকট্রোড পোটেনশিয়ালগুলো, এইগুলো যদি আমরা মেজার করি স্ট্যান্ডার্ড স্টেটে, মানে 25 ডিগ্রি সেলসিয়াস আর 1 মোলার কনসেন্ট্রেশন, সেই অবস্থায় যদি করি, তখন আমরা যে সেল পোটেনশিয়ালের ভ্যালু পাবো সেইটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে তখন আমরা লিখবো যে ই নট সেল ইকুয়াল টু ই নট, এবার আমি ক্যাথোডের বদলে শুধু সি লিখছি, ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। তাহলে প্রথম কথা হচ্ছে এটা আমরা বক্স করব, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এখন এই পার্টিকুলার ফর্মুলাটার উপরেও আবার কিছু কোয়েশ্চেন হতে পারে, মানে ফর্মুলার উপরে কোয়েশ্চেন হতে পারে। ফর্মুলায় ভ্যালু বসিয়ে তো বের করতে পারি, সে তো আলাদা কথা। ফর্মুলার উপরে কী কোয়েশ্চেন মানে কীরকম দেখো ব্যাপার। দেখো আমরা যেটা বললাম যে আইইউপিএসসি রেকমেন্ডেশন অনুযায়ী আমরা যেখানে E0 ক্যাথোড লিখেছি, E0 ক্যাথোড মানে ক্যাথোডের ইলেকট্রোড পোটেনশিয়াল, মানে ক্যাথোডের রিডাকশন পোটেনশিয়াল আইইউপিএসসি রেকমেন্ডেশন অনুযায়ী। আমি যদি সেইটাকে একটু এখানে লেখার চেষ্টা করি, তাহলে আমাকে লিখতে হবে যে E0 রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস E0 রিডাকশন পোটেনশিয়াল অফ অ্যানোড। ঠিক আছে, একই জিনিস কিন্তু আলাদা কিছু নেই। তাহলে এখানে আমরা স্পেসিফাই করিনি যে রিডাকশন পোটেনশিয়াল, কেন করিনি? কারণ আমরা তো জানি যে কিছু বলা নেই মানে ওটা রিডাকশন পোটেনশিয়ালই। কিন্তু কেউ যদি, যেটা আমি বুঝলাম, কিন্তু ব্যাপারটা এরকম হচ্ছে যে কেউ যদি অক্সিডেশন পোটেনশিয়াল দিয়ে একটা ফর্মুলা দেয়, দিয়ে বলে যে এই ফর্মুলাটা কারেক্ট না ইনকারেক্ট বলে, তখন তো আমাকে বলতে হবে। কারণ আমি তো এটা শিখেছি যে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল মানে হচ্ছে মাইনাস অফ স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল বা উল্টোটা। তাহলে এরকম মাইনাস রিডাকশন পোটেনশিয়াল আছে না, তাহলে মাইনাস অফ রিডাকশন পোটেনশিয়াল মানে অক্সিডেশন পোটেনশিয়াল নিশ্চয়ই। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি যে E0 রিডাকশন পোটেনশিয়াল অফ ক্যাথোড, এটাকে প্লাস করে দিলে এই E0টা হয়ে যাবে অক্সিডেশন পোটেনশিয়াল অফ অ্যানোড। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে এটাও কিন্তু একটা কারেক্ট ফর্মুলা। আমরা এই ফর্মুলা ব্যবহার করবো না, কেন? কারণ একবার রিডাকশন পোটেনশিয়াল একজনের, আরেকজনের অক্সিডেশন পোটেনশিয়াল। এবার যখন প্রবলেমে যখন ভ্যালু দেওয়া থাকবে তখন সবারই একই টাইপের ভ্যালু দেওয়া থাকতে পারে, সবারই অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া আছে বা সবারই রিডাকশন পোটেনশিয়াল দেওয়া আছে। এখন দুজনের দুরকম যদি ব্যবহার করি, তাহলে কার যে আসলে অক্সিডেশন পোটেনশিয়াল আর কার রিডাকশন পোটেনশিয়াল, এটা গন্ডগোল হয়ে যেতে পারে। যদিও গন্ডগোল হওয়ার স্কোপ খুব বেশি থাকা উচিত নয়। কেন? কারণ অ্যানোডেই অক্সিডেশনটা হয় আর ক্যাথোডেই রিডাকশনটা হয়। স্টিল আমরা যে আমাদের রিকমেন্ডেশন আছে আইইউপিএসসির, আমরা সেটাকে স্ট্রিক্টলি ফলো করব এবং আমরা এটাই আমরা ব্যবহারও করব। আর এটাই হতে পারে, আরও একটা ফর্মুলা বেশি পড়ে। তাহলে এই যে ক্যাথোড, আমরা অ্যানোডের ক্ষেত্রে আমরা রিডাকশন পোটেনশিয়াল অক্সিডেশন দুটো কম্বিনেশনই নিলাম, ক্যাথোডের ক্ষেত্রেও দুটো নেওয়া যায়।
তাহলে কি হবে, E0 এটাকে আগে লিখছি অক্সিডেশন পোটেনশিয়াল অফ অ্যানোড, আগে লিখলাম কেন, কারণ প্লাস সাইন আছে তাই। এটাকে তো উল্টে দেবো, তাহলে তো মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে তো E0 অক্সিডেশন পোটেনশিয়াল অফ ক্যাথোড হয়ে যাবে, তাই জন্য ওটা প্লাস আছে বলে ওটাকে আগে লিখলাম। তাহলে এই তিনটে ফর্মুলাই কিন্তু ইন্ডিভিজুয়ালি কারেক্ট ফর্মুলা। আমি যেটা বলছিলাম যে ফর্মুলা থেকে কোশ্চেন আসতে পারে কিরকম, এরকম তিনটে দিল, আরও একটা দিল, চারটে জিরো সেলের ইকুয়েশন দিয়ে, এবার কোনটা কারেক্ট বলো বা কোনটা ইনকারেক্ট বলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, এগুলো কিন্তু আলাদা আলাদা করে মুখস্থ করার দরকার নেই। এই কনভার্সনটা কীভাবে করলাম সেটা এইটা মনে থাকলেই, এটা মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আরেকটা এখানে সেটা হচ্ছে সেল পোটেনশিয়াল, যে আমরা কথাটা বললাম, সেল পোটেনশিয়ালেরই আরেকটা, এটারই আরেকটা নাম হচ্ছে ইএমএফ, ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি, মানে ইলেকট্রনের ইলেকট্রনকে একটা মোশন দিতে হবে, ইলেকট্রনকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেইটা করার জন্য যতটা ফোর্স লাগে সেটাই হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে। যে কোনো একটা সিস্টেম ভাবো তুমি, ধরা যাক একটা সার্কিট আছে, এখানে একটা ব্যাটারি লাগানো আছে, এই ব্যাটারিটা ধর 2 ভোল্টের ব্যাটারি, তাহলে এই ব্যাটারিটার ইএমএফ হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে। ব্যাটারি কি করবে, ব্যাটারির কাজ কি, ব্যাটারির কাজ হচ্ছে যদি নেগেটিভ হয়, যদি পজিটিভ হয়, তাহলে ইলেকট্রনকে সার্কিটে পাঠানো হচ্ছে ব্যাটারির কাজ। যদি এটা 2 ভোল্টের বদলে 5 ভোল্ট হয়ে যায়, তাহলে এই ইলেকট্রন পাঠানোর যে রেটটা সেটা কি হবে, বাড়বে, অর্থাৎ ব্যাটারির ভেতরকার ক্ষমতাটা বেড়ে গেল, মানে ও আরো বেশি ফোর্সে ইলেকট্রনকে সার্কিটে পাঠাতে পারছে। তারপরে একটা লাইন দিয়ে সেরকম লিখতে পারি যে টেন্ডেন্সি অফ আ সেল টু পুশ ইলেকট্রন থ্রু external circuit is called its EMF, ঠিক আছে। এই যে আমরা সেল পোটেনশিয়াল আর এটা একই রকম বলছি, তো ব্যাপারটা যেরকম যে নিউমেরিক্যালি এটা একই। আমরা যখন প্রবলেম সলভ করব আমরা লিখবো যে, আমরা যেরকম লিখলাম যে E0 সেল বা ই সেল মানে E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, একই রকম ভাবে ইএমএফটাও তাই, ফর্মুলা সেম, E0 ক্যাথোড মাইনাস E0 অ্যানোড, যদি স্ট্যান্ডার্ড সেটা হয়। যদি স্ট্যান্ডার্ড সেট না হয় তাহলে নটগুলো উঠে যাবে, ই ক্যাথোড মাইনাস ই। এবার যেহেতু এই দুটো একই ফর্মুলা, তাই আমরা বলছি যে এটা আর এটা সেম, নিউমেরিক্যালি সেম আমরা ধরে নেব, কিন্তু থিওরিটিক্যালি একটু ডিফারেন্স আছে, সেল আর ইএমএফ এর মধ্যে সামান্য ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? তো এক নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ইএমএফ হচ্ছে potential difference of cathode and anode when the cell is not working. একটা গ্যালভানিক সেলের কথা আমরা গ্যালভানিক সেলের কথা আলোচনা করছি। আগের দিন আমরা করেছিলাম কি, গ্যালভানিক সেলের মধ্যে একটা এক্সটার্নাল পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছিলাম এবং তার ভ্যালুটা আমরা আস্তে আস্তে ইনক্রিজ করছিলাম, তাই তো। যতক্ষণ এক্সটার্নাল পোটেনশিয়ালের ভ্যালু সেলের যে ক্যাথোড এবং অ্যানোড, মানে গ্যালভানিক সেলের যে ক্যাথোড এবং অ্যানোড তাদের মধ্যেকার যে পোটেনশিয়াল ডিফারেন্স, তার থেকে যতক্ষণ এক্সটার্নালের পোটেনশিয়াল ডিফারেন্স কম ছিল ততক্ষণ কোনো সমস্যা হয়নি, আমাদের সেল গ্যালভানিক সেল হিসেবেই কাজ করছিল। এবার এক্সটার্নাল সেলের পোটেনশিয়াল বাড়াতে বাড়াতে যখন আমরা এক্স্যাক্টলি আমাদের গ্যালভানিক সেলের পোটেনশিয়ালের সমান সমান করে দিলাম, তখন কি হলো, তখন আমাদের সেল রিঅ্যাকশন বন্ধ হয়ে গেল, অর্থাৎ সেলটা কাজ করছে না। তাহলে এই যে সেলটা কাজ করছে না, এই অবস্থায় এক্সটার্নাল ইএমএফ এক্সটার্নাল পোটেনশিয়াল আর সেলের আমাদের গ্যালভানিক সেলের যে পোটেনশিয়াল, এই দুটো সেম হয়ে গেল। তো এই যে যখন সেম হলো,
সেই মুহূর্তেই তো গ্যালভানিক সেলটা কাজ করতে বন্ধ করলো। তাহলে সেই মুহূর্তে সেলের যা পোটেনশিয়াল গ্যালভানিক সেলের, সেটা এক্সটার্নাল পোটেনশিয়ালের সঙ্গে সমান্ত। সেই অবস্থাটাতে আমি বলবো যে যেহেতু সেল কাজ করছে না, এই অবস্থায় আমাদের সেলের যা পোটেনশিয়াল সেটাই হচ্ছে সেলের ইএমএফ। ঠিক আছে, কিন্তু ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ ধরো যদি আমার সেলের পোটেনশিয়াল 10 ভোল্ট হয়, তাহলে যতক্ষণ 9.9 ভোল্ট পর্যন্ত, বা আরও ফ্র্যাকশনালি ভাবলে 10-এর জাস্ট কম যখন এক্সটার্নাল পোটেনশিয়াল, তখনও পর্যন্ত কিন্তু আমাদের গ্যালভানিক সেলের ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে কিন্তু ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে, ফ্লো হচ্ছে, অর্থাৎ গ্যালভানিক সেল কাজ করছে। সেই অবস্থায় সেলের যা পোটেনশিয়াল সেটা হচ্ছে তার ই সেল বা সেল পোটেনশিয়াল। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো যে আর ই সেল হচ্ছে, বাট ই সেল ইজ পোটেনশিয়াল ডিফারেন্স অফ, পোটেনশিয়াল ডিফারেন্স কে আমি আরো ছোট করে দিলাম, ক্যাথোড পিডি, ক্যাথোড এন্ড অ্যানোড when the cell is working। এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, কিন্তু আমরা আমাদের কাজের সুবিধাতে আমরা দুটোকে সেম নিয়ে চলবো এবং একই ফর্মুলা ব্যবহার করবো। আরও কিছু ডিফারেন্স আছে, তোমরা নিশ্চয়ই পড়েছো ইলেকট্রিক্যাল বা ফিজিক্সে বলতে, যে পোটেনশিওমিটার দিয়ে ইএমএফ মাপা হয়, কিন্তু এই সেলটা ভোল্ট মিটার দিয়েও মাপা সম্ভব হয়। তারপরে ইএমএফ হচ্ছে একটা সেলের ম্যাক্সিমাম পোটেনশিয়াল যেটা ও জেনারেট করতে পারে, কিন্তু ই সেলের ভ্যালু সবসময় ইএমএফ থেকে কম হবে, কখনো ইকুয়াল হবে। ইকুয়াল হলে তো তখন সেলটার কাজ করবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা ইলেকট্রোড পোটেনশিয়াল, তার অরিজিন, তার ডেফিনিশন, বিভিন্ন টাইপস অর্থাৎ রিডাকশন এবং অক্সিডেশন পোটেনশিয়াল, আইইউপিএসি কিছু রেকমেন্ডেশন, এবং ফাইনালি আমরা ইএমএফ এবং সেল পোটেনশিয়াল সম্পর্কে জানলাম। পরের ভিডিওতে আমরা রিপ্রেজেন্টেশন অফ গ্যালভানিক সেল কীভাবে করতে হয়, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য কোয়েশ্চেন একদম ডিরেক্টলি ওখান থেকে আসে, সেইটা দিয়ে আমরা পরের দিন শুরু করব। আজকের ভিডিওটা এইটুকুই। যাওয়ার আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। ওকে।